সামনেই আসতে চলেছে ডাব্লিউডাব্লিউইর এই বছরের নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্ট সামার স্ল্যাম। আর অন্য বছরের তুলনায় এই বছরের সামার স্ল্যাম আরও বেশি বড় হতে চলেছে, কারণ এই বছরের সামার স্ল্যাম হতে চলেছে 2 রাতের। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউডাব্লিউ অনেকগুলো ম্যাচকে পরপর অ্যানাউন্স করে যাচ্ছে। তো সে ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করুক, সেটাই কোনো প্রবলেম নেই। আর কেনই বা করবে না, কারণ ডাব্লিউডাব্লিউর এই যে অত্যাধিক প্রিমিয়াম লাইভ ইভেন্ট করানোর একটা নেশা ধরেছে, সেই কারণে সামার স্ল্যামের জন্য আর বেশি দিন বাকিও নেই। তো যেহেতু 2 রাতের সামার স্ল্যাম হতে চলেছে, ম্যাচ তো অনেকগুলোই লাগবে, তো সেই কারণে ডাব্লিউডাব্লিউকে অ্যানাউন্স করতেও হবে। তো এই ভিডিওতে সামার স্ল্যামের একটা অ্যানাউন্স ম্যাচকে নিয়ে কথা বলবো আর একটা আনঅ্যানাউন্স ম্যাচকে নিয়ে কথা বলবো, মানে যেই ম্যাচটা হতে তো চলেছে কিন্তু এখনও ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করেনি, সেই একটা ম্যাচকে নিয়ে কথা বলবো আর কি। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে আনঅ্যানাউন্সড ম্যাচটাকে নিয়েই কথা বলা যাক। আর এখানে আমি কথা বলছি এজে স্টাইলস ভার্সেস ডমিনিক মিস্টেরিওর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের। এবার যেইভাবে এজে স্টাইলস আর ডমিনিক মিস্টেরিওর স্টোরি লাইন চলছে, সেটা দেখে আমরা এইটুকু তো ধারণা করতে পারি যে এদের ম্যাচ সামার স্ল্যামে হবেই হবে। এবার এই ম্যাচটার যে স্টোরি লাইনটা ডাব্লিউডাব্লিউ বানিয়েছে, সেটাও খুব মজাদার, কারণ এর আগে আমরা এজে স্টাইলসকে এতটা ফানি ক্যারেক্টারে কখনো দেখিনি। মানে ফানি ক্যারেক্টার বলতে এজে স্টাইলস যেইভাবে হাবভাব করছে, যেইভাবে ডমিনিক মিস্টেরিওর পেছনে পড়ে আছে, আর ডমিনিক যেইভাবে নিজের ইনজুরিকে সেল করছে আর বলছে যে ডক্টররা তাকে ক্লিয়ার করেনি বলে সে আর কি কম্পিট করতে পারছে না, আর সেই কারণে এজে স্টাইলস তার গায়ে হাতও তুলতে পারবে না তার আগে। তো এই স্টোরি লাইনটা দেখতে বেশ মজা আসছে, বিশেষ করে যেইভাবে একটা সেগমেন্টে আমরা দেখেছিলাম যে এজে স্টাইলস ডমিনিকের জন্য একটা কেক পাঠিয়েছিল যার মধ্যে লেখা গেট ওয়েল সুন, আর তারপর পেছন দিয়ে এজে স্টাইলস লুকিয়ে লুকিয়ে ডমিনিককে দেখছিল। আর এই উইকের রতেও আমরা দেখেছিলাম ব্যাক স্টেজে যে যখন আর কি আমাদের অ্যাডাম পিয়ার্স ডমিনিককে বলছিল যে ডমিনিককে দেখে তো মনে হচ্ছে না যে সে এখন ইনজিওর্ড আছে, তো নেক্সট উইকে ডক্টররা আবার ডমিনিককে চেক আপ করবে আর কি, মানে তার চেক আপ হবে, আর সে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে সেই সময় অ্যাডাম পিয়ার্স তার আর এজে স্টাইলসের ম্যাচ সামার স্ল্যামের জন্য কনফার্ম করে দেবে একটা কন্ট্রাক্টের মাধ্যমে। তো সেই সময় আমরা দেখছিলাম যে এজে স্টাইলস ভগবানের কাছে প্রার্থনা করছিল যে ভগবান প্লিজ ডমিনিককে ক্লিয়ার করে দাও, আমি এই ম্যাচটা চাই। ওই দিক থেকে ডমিনিকও বলছিল যে ভগবান প্লিজ ক্লিয়ার করো না, আমি এই ম্যাচটা চাই না। তো এই যে ছোটো ছোটো সেগমেন্টগুলো ডাব্লিউডাব্লিউ ডমিনিক আর এজে স্টাইলসের মধ্যে দেখাচ্ছে, সেগুলো দেখে তো বেশ মজা আসছে, কিন্তু এবার ব্যাপার হলো এদের মধ্যে ম্যাচটা যখন হবে, তো সেই ম্যাচটার রেজাল্ট কী হতে পারে। তো দেখো, এখন আমি যেমন বললাম যে এটা আমার প্রাথমিক ধারণা, ধীরে ধীরে স্টোরি লাইনটা আরও এগাবে সামার স্ল্যাম অবধি 2-3 সপ্তাহে, তো তার মধ্যে ধারণা চেঞ্জও হতে পারে। আর ফাইনালি যখন আমি সামার স্ল্যামের প্রেডিকশন ভিডিও বানাবো, তখন আমি ফাইনাল আমার প্রেডিকশন বলবো যে এই ম্যাচের জন্য আমার প্রেডিকশন কী। কিন্তু আপাতত যা মনে হচ্ছে আমার, সেইটাই আমার ধারণা এইটাই যে এই ম্যাচটা যখন হবে, সেই ম্যাচে এজে স্টাইলস হয়তো জিতবে না। এবার তোমরা বলবে যে এজে স্টাইলস আবার কী করে একটা ম্যাচ হেরে যায়, কারণ এজে স্টাইলস অলরেডি অনেক ম্যাচ হারতে আছে। আর এজে স্টাইলসের মতো ক্যারেক্টারের একটা ম্যাচ তো জেতা দরকার। তো হ্যাঁ, আমি তোমাদের সাথে 100% এগ্রি করছি, জেতা তো দরকার, কিন্তু স্টোরি লাইনে সেটা সেন্স বানাচ্ছে না। তার কারণ হচ্ছে এখন আমরা জাজমেন্টের স্টোরি লাইনে দেখতে পাচ্ছি যেটা মেন ফোকাস, সেটা হচ্ছে লিভ মর্গান এখন ইনজিওর্ড আছে, আর সেই কারণে জাজমেন্ট ডে থেকে বাইরে আছে। আর সেই জায়গায় ফিন ব্যালার একটু পলিটিক্স করার চেষ্টা করছে, আর ফিন ব্যালার রক্সেন পেরেসকে লিভ মর্গানের জায়গাটা দেওয়ার চেষ্টা করছে, যাতে লিভ মর্গানকে সে জাজমেন্ট ডে থেকে বের করতে পারে। এবার এটা ডিরেক্ট তো ফিন ব্যালার দেখাচ্ছে না, কিন্তু ফিন ব্যালারের যেসব অ্যাকশন, সেইটার থেকে আমরা সেটা বুঝতে পারছি যে হ্যাঁ, ফিন ব্যালার আর লিভ মর্গানের খুব একটা জমে না, সেই কারণে ফিন ব্যালার লিভ মর্গানকে জাজমেন্ট ডে থেকে বের করতে চাইছে। কিন্তু মাঝখানে যে ক্যারেক্টারটা মানে সমস্যার সৃষ্টি করতে পারে, সেটা হলো ডমিনিক মিস্টেরিও। কিন্তু অন্যদিকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে দিনে দিনে রক্সেন পেরেস জাজমেন্ট ডেতে নিজের জায়গাটাকে আরও বেশি স্ট্রং করে নিচ্ছে, কারণ যতগুলো চান্স রক্সেন পেরেস পেয়েছে প্রত্যেকটাতেই সে নিজেকে প্রমাণ করেছে। যেমন সে যখন আর কি রাকেল রড্রিগুয়েজের সাথে মিলে আর কি নতুন একটা ট্যাগ টিম তৈরি করলো, যেখানে সে লিভ মর্গানের জায়গাটা নিল, সেখানে আমরা দেখলাম এভলিউশনের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচটাতেও তারা তাদের টাইটেল রিটেন করে নিল। বাকি তার কারণে মানে জাজমেন্টে অনেক ম্যাচ জিতছেও। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে জাজমেন্টের কাছে প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপও আছে। যেমন একটা ছবি খুব ভালো ভাইরাল হয়েছিল, যেখানে ফিন ব্যালারের কাছে সবকটা বেল্ট ছিল, তো সেইটা দেখে বেশ ভালো লাগছিল যে ফিন ব্যালার এতগুলো চ্যাম্পিয়নশিপের সাথে। মানে যাই হোক না কেন, রক্সেন পেরেস এখন সব দিক থেকে জাজমেন্টের সুবিধাই করাচ্ছে, মানে লাভ করাচ্ছে আর কি। তো যখন লিভ মর্গান ফিরে আসবে, তখন কি সবাই লিভ মর্গানকে আবার অ্যাকসেপ্ট করে নেবে? আর যদি লিভ মর্গানকে অ্যাকসেপ্ট করেও নেয়, তো তাহলে কি রক্সেন পেরেসের জায়গায় আবার লিভ মর্গানকে আনতে পারবে জাজমেন্টে? এইটা তো একটা বিশাল সমস্যার সৃষ্টি করবে। আর আমার মনে হচ্ছে
এইভাবে না ধীরে 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 সবাই লিভ মর্গানকে ভুলে যাবে জাজমেন্ট ডেতে, আর যখন সে ফিরে আসবে তার নিজের জায়গা জাজমেন্ট ডেতে করে নেওয়া একটু প্রবলেমেটিক হয়ে যাবে। আর এইখানেই হয়তো আমরা লিভ মর্গান আর ডমিনিকের একটা ক্লাস দেখতে পাবো, যেখানে ডমিনিকের ক্যারেক্টার তো আমরা জানি, ডমিনিক একজনের থেকে আরেকজনে খুব তাড়াতাড়ি শিফট হয়ে যায়, যেমন আমরা দেখেছিলাম যে রিয়া রিপ্লি থেকে লিভ মর্গানে শিফট হয়েছিল, আর লিভ মর্গান থেকেও রক্সেন পেরেজের শিফট হতে ডমিনিকের বেশি সময় লাগবে না। তো হয়তো সেই সিচুয়েশনই আবার ক্রিয়েট হতে পারে যেটা ফিন বেলার চাইছে আর কি। কিন্তু এইসব কথা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে এই যে এজে স্টাইলস আর ডমিনিকের ম্যাচটা হবে, এই ম্যাচে যদি এজে স্টাইলস জিতে যায় তাহলে সেই স্টোরি লাইনটা চালানো একটু প্রবলেমেটিক হয়ে যাবে, কারণ তাহলে তো ডমিনিকের কাছ থেকে টাইটেল চলে গেল। কিন্তু আমার মনে হয় এই ম্যাচে রক্সেন পেরেস কোনোভাবে ডমিনিককে সাহায্য করবে, যার ফলে ডমিনিক তার টাইটেলটাকে রিটেন করে নেবে। আর ডমিনিক যখন তার টাইটেলটাকে রিটেন করে নেবে তখন ডমিনিক বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি রক্সেন পেরেসও তার ভালোই চায়, আর সেই কারণে হয়তো এজে স্টাইলসকে আবারও একবার স্যাক্রিফাইস হতে হবে। কিন্তু এইখানেই মনে হয় আর কিছুদিনের মধ্যে লিভ মর্গানের রিটার্নও হয়ে যাবে, হয়তো সামার স্ল্যামেই হয়ে গেল লিভ মর্গানের রিটার্ন। আর যখন ডমিনিক দেখবে যে রক্সেন পেরেজের কারণে সে তার টাইটেল রিটেন করতে পেরেছে, তো তখন ডমিনিকেরও রক্সেন পেরেজের জন্য একটা সফট কর্নার তৈরি হবে। আর সফট কর্নার যখন তৈরি হবে তখন এটাও স্বাভাবিক যে ধীরে ধীরে তখন ডমিনিক রক্সেন পেরেজের দিকে ঢলে পড়বে, আর লিভ মর্গানকে জাজমেন্ট ডে থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে হবে বা বার করে দেওয়া হবে, মানে যেটা ফিন বেলার চাইছে আর কি। ফিন বেলার এই সুযোগটাকে তো অবশ্যই নেবে আর লিভ মর্গানকে জাজমেন্ট ডে থেকে বের করে দেবে। তো এবার তোমরা বলবে যে তাহলে কি এজে স্টাইলস কখনোই আর চ্যাম্পিয়ন হবে না? হবে হবে, এজে স্টাইলস হয়তো চ্যাম্পিয়ন হবে, সামার স্ল্যামে না হলেও সামার স্ল্যামের পরে যে প্রিমিয়াম লাইভ ইভেন্ট আছে মানে ক্ল্যাশ অ্যাট প্যারিস, সেইখানে এজে স্টাইলসের একটা চান্স হতে পারে। কীভাবে? কারণ যখন লিভ মর্গান জাজমেন্ট ডে থেকে বেরিয়ে যাবে তখন হয়তো আমরা দেখতে পেতে পারি যে লিভ মর্গান তার বদলা নিতে চাইবে, আর যখন লিভ মর্গান তার বদলা নিতে চাইবে তখন আমরা হয়তো দেখতে পেতে পারি যে লিভ মর্গান এজে স্টাইলসকে সাহায্য করলো ফিন বেলার বলছি ডমিনিকের থেকে চ্যাম্পিয়নশিপটা নেওয়ার জন্য, মানে তাদের মধ্যে একটা রিম্যাচ হলো, যেহেতু রক্সেন পেরেস সামার স্ল্যামে আর কি এজে স্টাইলসকে কস্ট করাবে, তো এজে স্টাইলস তার রিম্যাচ ডিমান্ড করবে, আর এজে স্টাইলস মেবি সেটা পেয়েও যাবে। আর যখন তাদের মধ্যে রিম্যাচ হবে তখন হয়তো আমরা দেখতে পেতে পারি যে লিভ মর্গান নিজের বদলা নেওয়ার জন্য তখন ডমিনিককে টাইটেলটাকে হারিয়ে দিল, আর এজে স্টাইলসের কাছে টাইটেলটা চলে গেল। তো এইভাবে আমরা মানে একটা জাজমেন্টের মধ্যে ভাঙন দেখতে পেতে পারি, বা লিভ মর্গানকে জাজমেন্টে থেকে বের করে দেওয়া দেখতে পেতে পারি, আর সেই জন্য এই চ্যাম্পিয়নশিপটা হ্যান্ড চেঞ্জ করতে পারে পরবর্তীকালে। মানে এইভাবে ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনটাকে খেলাতে পারে যতটা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে। যেমন বললাম পরবর্তীকালে হয়তো আমার মানে ধারণা চেঞ্জও হতে পারে, যদি সেটা হয় সেটা আমি সামার স্ল্যামের ফাইনাল প্রেডিকশন ভিডিওতে বলবো, কিন্তু আপাতত আমার মনে হচ্ছে এই স্টোরি লাইনটা হয়তো এইভাবেই মানে মুভ করতে পারে বা এইভাবেই এদের অ্যারাউন্ডে ঘুরতে পারে। আর বাকি আমাদের এটাও মনে রাখতে হবে যে ফিন বেলার ফার্স্ট প্লেসে কখনোই এটা চায়নি যে ডমিনিকের কাছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ আসুক, সে নিজের জন্যই সেটা ভাবছিল, কিন্তু ডমিনিকের কাছে চলে এসছে। তো ফিন বেলারও এইসব ব্যাপার ঘটলে নিজের মনের মধ্যে খুব আনন্দই পাবে, হয়তো এরপর ফিন বেলার নিজে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য চান্স পেয়ে গেল, আর এর ফলে আমরা ফিন বেলার আর এজে স্টাইলসের মধ্যে কোনো ফিউড দেখতে পেলাম। বা হয়তো এইসব যখন ঘটবে আর যখন ডমিনিক বুঝতে পারবে যে এইসব অ্যাকচুয়ালি ফিন বেলারের মাস্টার প্ল্যান ছিল, তখন হয়তো আমরা ফাইনালি সেই ফিউডটা দেখতে পাবো যেই ফিউডটার জন্য আমরা এতদিন অপেক্ষা করে বসে আছি, মানে ফিন বেলার আর ডমিনিক মিস্ট্রিওর মধ্যে একটা ফিউড। তো এইগুলো ধীরে ধীরে এই স্টোরি লাইনটা থেকে লিড করতে পারে। যাই হোক, এবার সামার স্ল্যামের একটা অ্যানাউন্স ম্যাচকে নিয়ে কথা বলা যাক, আর এখানে আমি কথা বলছি দ্য রিং জেনারেল গান্থার ভার্সেস দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচে। এবার দেখো, এই ম্যাচটা নিয়ে একটা সিম্পল কথাই বলবো যে এই ম্যাচে আমার মনে হয় এবার টাইটেল চেঞ্জ হওয়া দরকার, আর আমি এই ম্যাচে সিএম পাঙ্ককে সাপোর্ট করতে চলেছি। যদিও আমি জানি সেটা হওয়া মেবি একটু ইম্পসিবল আছে, যেহেতু এখন চ্যাম্পিয়ন হচ্ছে গান্থার, আর গান্থারকে ডাব্লিউডাব্লিউই হিউজ ওয়েতে বুক করে, বা গান্থারকে ট্রিপল এইচ একটা অন্যই চোখে থাকে, মানে ব্রক লেসনার লেভেলের চোখে দেখছে। তো সেই কারণে গান্থারের থেকে চ্যাম্পিয়নশিপ নেওয়া এই মুহূর্তে একটু ইম্পসিবল ব্যাপার তো মনে হচ্ছে, কিন্তু যেহেতু সামনে সিএম পাঙ্ক দাঁড়িয়ে আছে তাই আমি একটা চান্স তো নিতেই পারি। আর আমার মনে হয় সিএম পাঙ্ক এর আগে যতগুলো অপরচুনিটি পেয়েছে চ্যাম্পিয়ন হওয়ার সেগুলো সবই সে হারিয়েছে, কিন্তু এবার আমার মনে হয় আর সেই সুযোগটা হারানো উচিত না, আর এইবার সিএম পাঙ্কের উপর ডাব্লিউডাব্লিউ ট্রিগার পুল করা উচিত আর সিএম পাঙ্ককে চ্যাম্পিয়নশিপটা দেওয়া উচিত। কারণ গান্থারের চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কটা আমি বলবো না খুব একটা দারুণ কিছু চলছে বলে, ঠিক আছে গান্থার একটা ভালো চ্যাম্পিয়ন, তার ম্যাচগুলো ভালো হয়, তাকে দেখে স্ট্রং মনে হয়, কিন্তু চ্যাম্পিয়নশিপ রিংয়ের দিক থেকে দেখতে গেলে একটু তো বোরিং লাগছে আমাদের গান্থারের চ্যাম্পিয়নশিপ রিংটা। কিন্তু সেইখানে এই চ্যাম্পিয়নশিপটা যদি সিএম পাঙ্কের কাছে থাকে, আমার মনে হয় সিএম পাঙ্ক এই চ্যাম্পিয়নশিপটার সাথে আরও ভালো ভালো স্টোরি লাইন আমাদের দিতে পারে। আর সিএম পাঙ্কের কাছে একবার যদি চ্যাম্পিয়নশিপ চলে যায় তাহলে আমরা অনেকগুলো ড্রিম ম্যাচ পরপর দেখতে পেতে পারি। সেখানে তোমরা সিএম পাঙ্ক ভার্সেস রোমান রিংসের কথা বলো, বা সিএম পাঙ্ক ভার্সেস এজে স্টাইলস,
বা সিএম পাঙ্কের সাথে আরও যে কারো নাম নিয়ে নাও না কেন, গুন্থারের একটা রিম্যাচও হতে পারে, এছাড়া সিএম পাঙ্কের সাথে সেথ রলিন্সের ম্যাচ, মানে অনেকগুলো পসিবিলিটি খুলে যাচ্ছে। আর সিএম পাঙ্ক ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের একটা ম্যাচ, মানে তোমরা যা বলবে সেগুলোই আমরা সিএম পাঙ্কের সাথে দেখতে পেতে পারি। আর হয়তো এই কারণে আমরা দেখতে পেতে পারি যে পরের বছরের রাসেলমেনিয়াতেও সিএম পাঙ্ক একটা বড় ম্যাচ পেয়ে গেল। মানে নাথিং এগেনস্ট গুন্থার, কিন্তু আমি চাই যাতে এবার চ্যাম্পিয়নশিপটা তার হ্যান্ড চেঞ্জ করুক আর সিএম পাঙ্কের কাছে চ্যাম্পিয়নশিপটা যাক, যাতে আমরা আরও ভালো ভালো কিছু স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউতে দেখতে পেতে পারি। এটাই জাস্ট আমি বলতে চাইছি আর কি। আর একটা পসিবিলিটি যেটা আছে আর কি, যেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু সেথ রলিন্সের যে ইঞ্জুরিটা সেটা একটা রিয়েল লাইফ ইঞ্জুরি, কিন্তু ধরে নাও 1%-এর জন্য এটা ডাব্লিউডাব্লিউ কোনোভাবে আমাদের সাথে খেলছে। আর এমন একটা ঘটনা ঘটলো যে সামার স্ল্যামে ম্যাচ হচ্ছে গান্থার আর সিএম পাঙ্কের, যেমন ঠিক রিয়া রিপ্লি আর ইও স্কাইয়ের ম্যাচে নায়োমি এসে তার মানে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করেছিল, ঠিক আমরা হয়তো দেখতে পেলাম যে আমাদের সেথ রলিন্সও হাইস্ট অফ দ্য সেঞ্চুরির মতো আরও একটা কাণ্ড সামার স্ল্যামে করে দিল। আর এই ম্যাচের মাঝখানে যেখানে আমরা সবাই ভাবছি যে সেথ রলিন্স তো ইনজিওর্ড, সেথ রলিন্স তো আসতে পারবেই না, কিন্তু সেথ রলিন্স এসে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে নিজেই চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে গেল। এটাও একটা হিউজ মুভমেন্ট হবে। বা আর একটা কথা যেটা আমাদের মনে রাখতে হবে, সেথ রলিন্স বলেছিল যতদিন তার মধ্যে প্রাণ আছে সে সিএম পাঙ্ককে চ্যাম্পিয়ন হতে দেবে না। তো হয়তো আমরা দেখতে পেলাম যে সিএম পাঙ্ক কোনোভাবে সামার স্ল্যামে গান্থারকে হারিয়েও দিল আর নতুন চ্যাম্পিয়নও হয়ে গেল, কিন্তু যখন সিএম পাঙ্ক সে চ্যাম্পিয়নশিপ ভিক্টরিটা সেলিব্রেট করছে তখন সেথ রলিন্স এসে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে দিল। তো এইও একটা পসিবিলিটি খুলে যাচ্ছে, যদি সেথ রলিন্সের যে ইঞ্জুরিটা সেটা খুব একটা সিরিয়াস না হয় বা সামার স্ল্যামের মধ্যে সেথ রলিন্স ঠিক হয়ে যায়, তো এইটারও একটা পসিবিলিটি আছে। তো এই ম্যাচটা খুব একটা ছোটো ম্যাচ কিন্তু হবে না, এই ম্যাচটার দিকেও আমাদের নজর রাখতে হবে। আর সেই কারণেই আমি চাইছি যাতে এরপর চ্যাম্পিয়নশিপটা হ্যান্ড চেঞ্জ একটু করুক। তো এই কারণেই আমার জাস্ট মনে হয় যে সিএম পাঙ্কের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়া দরকার। আর আমি তো সিএম পাঙ্ককে সাপোর্ট করতে চলেছি সামার স্ল্যামে। আর যেমন বললাম, এখনও বলছি নাথিং এগেনস্ট গুন্থারকে নিয়ে আমার কোনো অসুবিধা নেই, গুন্থারের কাছে চ্যাম্পিয়নশিপ থাকলেও কোনো অসুবিধা নেই এই মুহূর্তে, কিন্তু যেহেতু সামনে সিএম পাঙ্ক দাঁড়িয়ে আছে তো সেই কারণে আমি চাই যাতে সিএম পাঙ্ক নতুন চ্যাম্পিয়ন হয়ে সামার স্ল্যাম থেকে বেরাক। তো তোমরা বলো, তোমরাও কি সেম জিনিস চাও নাকি তোমরা অন্য কিছু চাও? কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এজে স্টাইলস আর ডমিনিকের স্টোরি লাইনটাও কোন দিকে যেতে পারে বলে তোমাদের মনে হচ্ছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।